শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেইল মিল্কসোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা তো সবসময়ই থাকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং রাঙা সকালের পুরো পরিবার সাথে নিয়ে আমি অর্চি আছি আপনাদের সাথে। আছি আমি আনিস। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে শুভ সকাল আমার পক্ষ থেকেও সজীবতায় কাটুক সারাটি দিন। তোমাকেও শুভ সকাল। তোমাকেও শুভ সকাল অর্চি, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি এবং সকাল সকাল আসলে খুব সুন্দরভাবে একটু স্নিগ্ধভাবে শুরু হলে মনে হয় দিনটি খুব ভালো যায়। তোমার কেমন যায়? একদম, আমারও খুব ভালো যায়। সকালবেলায় চিন্তা করি যে সারাটা দিন কি কি করা যায়, কি ধরনের একটা পরিকল্পনা থাকলে আমার কাছে মনে হয় একটু গোছানো হয় সবকিছু। আজকের সকালটা তোমার জন্য কিভাবে শুরু হয়েছে? আজকের সকালটা শুরু হয়েছে স্বাভাবিকভাবেই, অফিসের গাড়ি গিয়েছে, টেলিভিশনে আসতে হলো, জ্যাম জট পেরোতে হয়েছে, তো এভাবেই। এটা আমাদের প্রতিদিনের জীবনের ঘটনা। একদম। এবং যদিও আরো একটু আগে আসতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু মনটা ভীষণ ভালো আজকে, কারণ এমন একজন আলোকিত মানুষ বরাবরের মতো আমাদের মাঝে আজকে আছেন, যিনি একটা অ্যাপের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। বাহ, চলো তাহলে পরিচয় করিয়ে দিই দর্শকদের সাথে। চলো তাহলে আমরা পরিচিত হয়ে নিই। দর্শক, আমাদের মাঝে আজ রাঙা সকালের অতিথি হিসেবে আছেন উদ্যোক্তা আনোয়ার হোসেন। চলুন আমরা অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ শুভ সকাল। সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কর্মব্যস্ত জীবনের মাঝে আসলে গ্রামে ভোরের সকালটা মিস করছি। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি কথা। আর এই শীতের সময়টা কিন্তু ভীষণ মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলোর কথা। একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে সারাটি দিক। হ্যাঁ। যেহেতু আমরা ছোটবেলার কথাই বলছি, তাহলে ছোটবেলার গল্প দিয়েই না হয় আজকের গল্পটা শুরু করি। আপনার ছেলেবেলা কেমন কেটেছে, কোথায় কেটেছে? আমার শৈশবকালটা কেটেছে টঙ্গিবাড়ি থানা হাসাইল গ্রাম। এটা পদ্মার পাড়ে, একদমই নদীর পাড়ে। সো আমার এটা খুবই ভালো লাগতো ছোটবেলায়, যখন ঘুম থেকে উঠে হোক বা সারাদিন হোক, নদীর পাশেই আমার বাড়িটা ছিল। সো এই যে পানির শব্দ এবং যে পরিবেশটা চমৎকার ছিল। সো ওইখান থেকেই শুরু। তো যখন আমি স্কুল জীবন যদি যাই, আমার মনে এটা ছিল লাইফের সবচেয়ে মূল্যবান সময় এবং সবচেয়ে আনন্দঘন সময়। টেনশন নাই, স্ট্রেস নাই। স্কুলে যেতেও মাঝে মাঝে ভালো লাগতো না, সবারই মনে হয় তাই হয়। এবং শুক্রবারের জন্য অপেক্ষা করা, বৃহস্পতিবার অর্ধেক দিন, সো অর্ধেক দিনে ক্লাস হইলে ছুটির ঘন্টা বাজলেই দৌড়ে গিয়ে বিকালে খেলা শুরু। সো এই ছোটবেলার ওই সময়গুলো না মানুষ কখনোই রিপ্লেস করতে পারবে না। আপনার যত বড় হয় তত টেনশন, তারপরে হচ্ছে দায়িত্ব, এগুলো বাড়তে থাকে। বাট ছোটবেলার সময়টা হচ্ছে আমার মনে হয় মানুষের সবচেয়ে মূল্যবান সময়। অর্চি, এই কারণেই বোধহয় সবাই শৈশবে ফিরে যেতে চায়। হ্যাঁ সত্যি, আমিও তো যেতে চাই, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। হ্যাঁ। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন শৈশব খুবই বর্ণিল ছিল আপনার পরিবারে কে কে আছেন? আমরা 5 ভাই, বাবা মা, এই হচ্ছে আমাদের পরিবার। আপনি কততম? আমি হচ্ছে তৃতীয়। আচ্ছা। তৃতীয়। আমার বড় 2 ভাই রয়েছে, বাবা কর্মজীবী। তো ছোটবেলায় আমাদের গ্রামে মোটামুটি আমরা খেলাধুলা খুবই এনজয় করতাম। আমাদের বাড়িটা ছিল হচ্ছে খেলা কেন্দ্রিক। পুরো গ্রামের খেলাধুলার সরঞ্জামগুলো আমাদের বাসায় থাকতো। ক্রিকেট খেলার সরঞ্জাম হোক, ক্যারাম খেলার সরঞ্জাম হোক, তারপরে হচ্ছে দাবা খেলা। সো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় থাকতাম। বিকেল হলে তো ক্রিকেট খেলা প্রতিদিন, এটা একটা কমন কাজ। আবার শীতের দিনে কি হতো, শীতের সময় আবার আমাদের যেহেতু নদীর পাশে ছিল বাড়ি, চর জাগতো। মানে নদীর উপরে, পদ্মা নদীর উপরে, কিন্তু পদ্মা নদীর বৈশিষ্ট্য হচ্ছে চর উঠে এবং বর্ষার সময় আবার এটা ভেঙে যায় পানিতে। সো ওখানে আমরা আবার গিয়ে খেলতাম, চরে গিয়ে। মাঝে মাঝে আমরা নৌকা দিয়ে যেতাম, ইভেন মাঝে মাঝে আমরা সাঁতার কেটে আমরা যেতাম ওই পার গিয়ে, তারপরে ব্যাট দিয়ে পিচ বানিয়ে ক্রিকেট খেলতাম। সো ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবং আর প্রত্যেক সপ্তাহে একবার তো অন্য গ্রামে গিয়েও খেলাধুলা হতো। ঠিক আছে। সো এইভাবেই শৈশবটা কেটেছে। প্রতিদিনই অপেক্ষা করা হতো কখন বিকাল হবে,
বিকালের সময় খেলাধুলা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস when you are সারা দিনের মধ্যে। ক্রিকেটের প্রতি আপনার ভালো বাসা সবসময় ছিল, আপনি ক্রিকেটার হতে চেয়েছেন কখনো? আমি আসলে প্রফেশনাল ক্রিকেটার হওয়ার ইচ্ছা মনে হয় না কখনো ছিল। এনজয় করতাম, আমার খেলা খুব ভালো লাগতো। ব্যাটসম্যান নাকি বোলার ছিলেন, কোনটাতে আপনার স্ট্রেংথ বেশি ছিল? অলরাউন্ডার ছিলাম, বোলিং খুব ভালো করতাম, লেগ স্পিনার ছিলাম। আর অনেকে স্পিন করতো ওই সময়, বাট স্পিন অফ স্পিনটা বেশি হতো, আমার আবার লেগ স্পিন হতো, লেগ স্পিন করতে পারতাম। তো এটা এই জন্য ব্যাটসম্যানদের খেলতে একটু ডিফিকাল্টিস হতো, কারণ লেগ স্পিনার কম। তো এটা একটা অ্যাডভান্টেজ পেতাম, এবং বোলিং ভালো করতাম, ব্যাটিং করতাম মিডল অর্ডারে। সো ভালোই খেলতাম মোটামুটি। বলবো না, আমাদের গ্রামে অনেক টপ লেভেল প্লেয়ারও ছিল। আমার বড় ভাই ছিল, উনি হচ্ছে ক্যাপ্টেন ছিল গ্রামের টিমের, এবং সে খুবই ফাস্ট বল করতে পারতো, এবং সে পরিচিতই ছিল এই জন্য যে তার বল অনেক জোরে করতে পারে ওই দিনের। বাট আমি ছিলাম মোটামুটি ভালোই খেলতাম, খেলাধুলা এনজয় করতাম, সেইভাবেই ছিল। খুব আনন্দ ঘন ছিল, তাই না? সেই খেলাধুলার গল্প তো আরো শুনতে হবে, স্কুল কলেজের সেই স্মৃতি সব শুনতে হবে। তবে আপনার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনেছি, সেই তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে আবারও গল্পে ফিরে আসছি। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চিকিৎসা সেবার ক্ষেত্রে নানান ধরনের ভোগান্তি কমানোর বিষয়ে কাজ করছেন প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন। তার প্রতিষ্ঠানের নাম ডকটাইম। ডকটাইম হচ্ছে অ্যাপ ভিত্তিক একটি স্মার্ট হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে দিনে রাতে যে কোনো সময় মাত্র 10 মিনিটের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ নিতে পারবেন গ্রাহকেরা। এছাড়া ঔষধ ও ডায়াগনস্টিক পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সেবা নেওয়া যায়। ডকটাইম প্ল্যাটফর্মে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত 1400 জনের বেশি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বর্তমানে ডকটাইম প্ল্যাটফর্ম 40 মিলিয়নেরও বেশি বার ভিজিট হয়েছে। প্রায় 8 লাখ নিবন্ধিত গ্রাহক রয়েছেন। এখন পর্যন্ত 4,50,000-এর বেশি ভিডিও কনসালটেশন সম্পন্ন করেছে ডকটাইম। এর মধ্যে রয়েছে 54% নারী ও শিশু এবং 58% গ্রামীণ জনগোষ্ঠী। প্রতিদিন গড়ে 550 জনকে সেবা দেয় ডকটাইম অ্যাপ। প্রতিষ্ঠানটি বছরে প্রায় 120% প্রবৃদ্ধি অর্জন করছে। স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে সফলতার স্বীকৃতি স্বরূপ 2023 সালে সরকারের আইডিয়া প্রকল্প থেকে ডকটাইম পেয়েছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বা বিগ অ্যাওয়ার্ড। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আবারও অতিথির কাছে। এই যে এত ইনফরমেশন, এত তথ্য আমরা আসলে দর্শকদেরকে বললাম, সেটারই ধাপে ধাপে আপনার জীবনকে একটু করে হলেও আমরা জেনে নেব আজকে। এবং আমরা ছোটবেলায় ছিলাম, আপনি যেমনটা বলছিলেন যে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, প্রকৃতির সেই দৃশ্যগুলো না, প্রাকৃতিক সেই সময়গুলো, দৃশ্যগুলো আমার চোখের সামনে একদম ভেসে উঠছিল। আপনার স্কুল কলেজের সময়টাতে যদি একটু যেতে চাই, স্কুল কলেজের কোন বিষয়গুলো খুব মনে পড়ে এখন, কোন সময়টা ভীষণ স্মৃতিকাতর হয়ে যান আপনি? স্কুলের দিকে যদি চিন্তা করি, আমার মনে হয় স্কুলের বন্ধু বান্ধবগুলো ছিল খুব ভালো, তাদের সাথে সময় কাটানো, দুষ্টামি করা, এটা ছিল পার্ট অফ এভরিডে রুটিন। খেলাধুলার পাশাপাশি স্পেসিফিক্যালি ওই সময়ে কিছু এক্সাম্পল যদি দিই, কি করতাম। আমার বৃষ্টির মধ্যে যখন আম পড়তো না, আম কুড়াতে খুব ভালো লাগতো, বিভিন্ন জায়গায় গিয়ে আম নিয়ে আসতাম। এটা খুবই এনজয় করতাম বিষয়টা। আর আরেকটা জিনিস, এটা যদিও অনেকে পছন্দ করবে না, রাতের বেলা এই শীতের দিনে, এখন মনে পড়ে গেছে আমার শীতের দিনের কথা, মাঝে মাঝে গাছে চড়ে রসের গাছে চড়ে রস খেতাম, চুরি করে। এবং একদিন একটু একটা ব্যথা পেয়েছিলাম, ওই দিন থেকে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমার খুব ভালো লাগতো এটা। কিছু জিনিস না, এটা এনজয়ের মধ্যে থেকে যায়, এবং আমি এই জিনিসটা বলবো খুবই মিস করা। আর স্কুল জীবনে 2-1 শিক্ষক ছিল, খুব ভয় পেতাম তাদের। আচ্ছা, ক্লাস পড়াশোনা অনেক ভালো ছাত্র ছিলাম ওই সময়, সেটা বলবো না। আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সময় ছাত্র হিসেবে আমি অনেক এক্সেপশনালি ওয়েল ছিলাম না। এটা বলার উদ্দেশ্য আছে যে আমি বলতে চাই যে যেসব ছাত্রছাত্রীরা টপ 10-এ না বা একটু নিম্ন পর্যায়ে আছে, তাদের জন্য ইটস নাথিং। এডুকেশন gives you a lot of learning. It's never tells you what your future will be, success will be. আপনার কোয়ালিটি অফ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট,
হোয়াট ইউ লার্নিং ইজ ইম্পর্টেন্ট। সো আমি এই জন্য ক্লাসে যে টপ 5 জন বা 10 ছাত্র ছিল তাদের মাঝে আমি কখনোই ছিলাম না স্কুল কলেজের লাইফে, মোর অফ মাঝখানে ছিলাম। সো সবসময় সবার চোখেও পড়তাম, তাও বলবো না। But it ever changed হয়েছে over time. So I started getting a much better student when I was in my university. But তো ওই সময় আমাদের একটা ধর্মশিক্ষক ছিল। আচ্ছা। উনি যেদিন উনি পান খেত অনেক, হ্যাঁ, তো আমাদের মৌলভী স্যার ভেরি রেসপেক্টেড, কিন্তু মাঝে মাঝে উনি খুব অ্যাংরি থাকতো। ওদিন পড়া না পারে আসলে 2টা বেত দিয়ে মারতো। ওই সময়টা খুব ভয় লাগতো। সেটা খুব বলবো যে লার্নিংও এবং বলতাম যে এটা আমার কাছে ভালো লাগতো বিষয়গুলো, এখন মনে পড়লে ভালো লাগে যে দিস ওয়াজ পার্ট অফ লাইফ, কিভাবে আমরা শিক্ষকদের কাছ থেকে শিখেছি, তারা কিভাবে আমাদের শিখিয়েছেন। এবং অবশ্যই দরকার আছে যখন আমরা কারেক্টলি কাজ না করবো, দে উইল পানিশ ইউ, এন্ড দ্যাটস হাউ উই বিকাম ডিসিপ্লিনড এন্ড লার্ন। শেখার সেই সময়টা। আপনি ভীষণ রকম প্রাণবন্ত। আমার কাছে মনে হয় যে অর্চি ছোটবেলায় যারা একেবারে গ্রামে বড় হয়েছে, দুরন্তপনা ছিল, তারা আসলেই খুব সৌভাগ্যবান এবং খুব সহজ সরল ভাবে আসলে জীবনকে দেখতে শেখেন, এবং এগিয়ে যাওয়ার প্রবণতা তাদের কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সত্যি তাই। এবং স্কুলের সময়টার কথা আপনি বলছিলেন, বন্ধুদের কথা বলছিলেন, এই কালের স্রোতে কি আসলে বন্ধুরা হারিয়ে গেছে, নাকি সেই বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আছে আপনার? না, এখনো যোগাযোগ আছে, অনেক বন্ধুদের সাথে এখনো যোগাযোগ হয়। মাঝে মাঝে বন্ধুরা কিছু অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করে, ওখানে যাই। আমি গ্রামেও যাওয়া হয়, গেলে বন্ধুদেরকে ডাকা হয়। সবার সাথে হয় না, প্রত্যেকেই কর্মব্যস্ত এবং ভেরি চ্যালেঞ্জিং সবার সময় একসাথে করে মিট করা। আমি বলবো হয়তো বছরে 1-2বার বন্ধুদের সাথে দেখা হয়। এখন অনেকের সাথে টাচে আছি। সোশ্যাল মিডিয়ার সাথে এটা একটা সুবিধা হয়েছে, মানুষের লাইভ দেখতে পাই বন্ধুরা কি করছে, এবং যখনই কারো সাকসেস হোক, কারো স্টোরি হোক, পার্সোনাল স্টোরি হোক, দেখলে খুবই আনন্দঘন মনে হয়। সত্যি তাই। তার পরবর্তীতে আসলে কলেজ জীবনটা আপনার কেমন ছিল বা কোথায় কেটেছে? আপনি কি তখন গ্রামেই ছিলেন? আর আমার মনে হয় কলেজ জীবন ছিল ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং টাইম লাইফের। গ্রাম থেকে প্রথমে ঢাকায় আসি, এটা 1999 সাল, এবং একটা গ্রামের ছেলের জন্য ঢাকা শহর ইজ ভেরি চ্যালেঞ্জিং। ইউ কাম হেয়ার, আপনি কাউকে চিনেন না, কি করতে হবে, কোন স্কুলে যেতে, কোন কলেজে যেতে হবে, কিভাবে ভর্তি হবেন, দিস আর অল কমপ্লিকেশন। এবং স্পেশালি আপনি যদি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন, দেন ইট বি ইভেন মোর চ্যালেঞ্জিং। এখানে আপনার ঢাকা শহরে তেমন কেউ নাই। সো আপনি আসছেন মানে হচ্ছে ইউ কেম উইথ এভরিথিং, ইটস এ কমপ্লিটলি নিউ সিটি, নিউ লাইফ, নিউ পিপল, এবং টাকা ইনকামেরও প্ল্যান করতে হয়। সো ইউ নিড টু ডু টিউশনি, দ্যার ইজ নো আদার ওয়ে। সো টিউশনি খোঁজা, সাথে পড়াশোনা করা, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। সো তেজগাঁও কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়ি। ওখানে আমার কেন যেন ওই তেজগাঁও কলেজের সময়ের শুধু আমার একটা বন্ধুরই আমার এখনো কানেক্টেড আছি, ভালো বন্ধু। বাট এছাড়া সামহাও আমার ওই ফ্রেন্ড সার্কেলটা ভালো হয়নি। স্কুল বন্ধুগুলো এখনো খুব কানেক্টেড আছে। সেই সময়টা তো খুবই অল্প সময়ের জন্য, এই কারণে অনলি 2 বছর ছিলাম, তো সেই জন্য অতটা। আর ঢাকা শহরের বন্ধু বান্ধব ছেলেদের সাথে আমাদের ম্যাচিংটাও একটু ডিফিকাল্ট গ্রাম থেকে আসা। অর্থাৎ গ্রামের সেই পরিবেশ ছেড়ে আবার কলেজে যখন আপনি আসলেন, আপনার কাছে সবকিছু নতুন ছিল, খুব স্ট্রাগল করতে হচ্ছে, অচেনা মানুষ। তার আগে একটু ফিরে যাব, ছোটবেলায় আপনার একটা ঘটনা ছিল, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। জি, আপনার হাতের সমস্যা হয়েছিল। জি, সেই বিষয়ে যদি একটু জানাতেন। এটা হচ্ছে আমার বয়স সম্ভবত 7 বছর তখন ওই সময়। আচ্ছা। তো রাস্তা থাকে না, রাস্তা থেকে আমি পড়ে গিয়েছিলাম অনেক উঁচু থেকে। তো পড়ে গিয়ে আমার হাতটা বাঁকা হয়ে যায়, ডিসপ্লেসড হয়ে যায়। সো বাঁকা হওয়াতে ওই সময় গ্রামে তো আপনি 99 সাল, সো ইউর লুকিং অ্যাট অলমোস্ট 24 ইয়ার্স ব্যাক, রাইট? 7 বছর মানে 90, সো ইউর লুকিং অ্যাট 33 ইয়ার্স ব্যাক। তখন চিকিৎসা ব্যবস্থা বলবো যে গ্রামের মানুষের অ্যাক্সেসটা এখনো চ্যালেঞ্জিং, বাট ওই সময় আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। কেউ ছিল না। সো আমরা যে ফার্মাসিস্ট বা হেলথ অ্যাডভাইজার থাকে তার কাছে অ্যাডভাইস নিয়েছিলাম যে আমার হাত ব্যাকা হয়ে গেছে, কি করা উচিত। সামহাও পরামর্শটা ভালো ছিল না, বলবো। বলেছে যে এটা ঠিক হয়ে যাবে, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, যে ঠিক হয়ে যাবে, এটা কিছু হয়নি, সময় লাগবে। আর আমাকে যদি অ্যাডভাইস করা হতো, আমি যদি ওই সময় কারো একটা অ্যাডভাইস পেতাম যে না, তুমি এখন এটা নিয়ে থানায় বা ডিস্ট্রিক্টে যাও, গিয়ে এক্সরে করো, দেখো কি হয়েছে, দেন টেক দ্যাট অ্যাকশন, ভালো ডাক্তারের কাছে দেখাও। এই পরামর্শটাই ছিল হচ্ছে আমার লাইফের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট অ্যান্ড চ্যালেঞ্জ, বিকজ আমার এখনো আমার হাত ক্যারি করতে হচ্ছে সেম, আমার হাতটা এখনো বাঁকা রয়ে গেছে, ডান হাতটা। বাট এটা আমার যে সমস্যা তৈরি করে তা না, বাট এটা আমি মনে করি যে এটা শুধু আমার সমস্যা না, 60% মানুষ যারা গ্রামে থাকে, দে হ্যাভ দ্য সেম প্রবলেম। এবং হয়তো কারো একটু কম, কারো বেশি, বাট ম্যাক্সিমাম মানুষেরই একটা হেলথ কেয়ার এবং ডক্টরের অ্যাক্সেস পেতে চ্যালেঞ্জ ফেস করতে হয়।
এবং এই চ্যালেঞ্জকে টার্গেট করে আমার মাথায় ইট ওয়াজ অলওয়েজ ওয়ার্কিং যে আই নিড টু ডু সামথিং। কিন্তু আমি কখনোই দেশকে পুরোপুরি চেঞ্জ করতে পারবো না, দ্যাট বিকজ দ্যাটস আমার ওই ক্ষমতাও নেই, বাট আমি তো আমার সাইড থেকে ছোট্ট একটা কন্ট্রিবিউশন করতে পারি যে আমি সোসাইটিতে ব্রিঙ্গিং চেঞ্জ, ট্রান্সফর্ম লাইভস, অ্যান্ড দ্যাটস ওয়ার আমার ইন্সপাইরেশন যে আমি কি করতে পারি। এবং যেহেতু স্বাস্থ্য খাতে একটা অপরচুনিটি আছে কাজ করার, সো তখন সেখান থেকে আমি মানে আপনার সেই জায়গাটা থেকে আপনি একটা অনুপ্রাণিত হয়েছিলেন, জি, একটা কষ্টের জীবনে একটা কষ্টের অংশ আপনার হাতটাই হয়তো আপনাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে যে কিছু একটা করো। এক সময় আমি হাতটা একটু হাইট করেও রাখার চেষ্টা করতাম, অনেস্টলি আমার কাছে মনে হয়তো হাতটা বাঁকা আছে, ইট ডাজন্ট লুক গুড, আমি হাইট করে রাখার চেষ্টা করতাম। ওভার টাইম ইটস নো, ইটস নট, ইটস ফাইন, বাট আমি মনে করি যে দিস ইজ সামথিং শুড বি ইজিলি ট্রিটেবল, এবং মানুষের এই স্বাস্থ্যর একটা তথ্য ক্যান মেক চেঞ্জ ইউর লাইফ, জাস্ট এন ইনফরমেশন ফ্রম এ কোয়ালিফাইড ডক্টর, হোয়াট টু ডু নাও। আমি এখন কি করব, আমার এখন এই সমস্যা আছে, আমি এখন কি করব? আমি কি হসপিটালে যাব? আমি কি একটা বড় ডাক্তারের কাছে যাব? আমার কি এখন টাকা খরচ করে ঢাকা শহর যাওয়া ঠিক হবে? একটা গরিব মানুষের টাকা আছে কত? মানুষ কি করে ওই শুধু এই অ্যাডভাইসের জন্য অনেক রাস্তা জার্নি করে আসে। সো এই জায়গাটাকে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, সেই জন্যই আমরা এই ডক টাইম ফাউন্ড করা। আমার কলেজ জীবনের পরে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন আসে, সেই জীবনটা কেমন ছিল আপনার? বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুটা ছিল এগেইন অ্যানাদার চ্যালেঞ্জ, কারণ স্বপ্ন ছিল মধ্যবিত্ত থেকে আসার কারণে সরকারি কলেজে ভর্তি হওয়া, সরকারি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই দুইটা ছিল টার্গেট। বাট সামহাউ রেজাল্টও তো ভালো ছিল না। আচ্ছা, সো রেজাল্ট ভালো না থাকাতে ওই দুইটা কলেজে অনেকদিন ট্রাই করে, ইউনিভার্সিটিতে ট্রাই করেছি কিভাবে, ইভেন চেষ্টা করেছি কিভাবে ঢোকা যায়, সো ট্রাই টু ফাইন্ড এনি ওয়ে টু গেট ইন, বাট এটা করা হয়নি। আমি এই মেসেজটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে এত মানুষ, আমরা কয়টা সিট আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে অথবা জাহাঙ্গীরনগরে, ভেরি লিমিটেড, বা দেয়ার আর সো মেনি আদার পিপল যে তারা এখনো ভাবে যে না আমি ওখানে চান্স পাইনি, আমার লাইফে কি হবে। এটা হচ্ছে যে দিস এগেইন গিভস ইউ এ পাথ আপনার লাইফের, ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ইউর ভিশন, অ্যাম্বিশন, অ্যান্ড ইউ নো keep moving, you know, you just, you know, আমি লাইফে আমি অলওয়েজ বলি আমার যে আমি লাইফে, you know, I don't want to stop. You keep moving, you fail, you drop, you learn, you keep moving, and you continue the learning cycle. এবং আপনার যে কোনো জায়গা থেকে লার্নিং হিয়ার ইউ ক্যান স্টার্ট বিকাম এ সাকসেসফুল পারসন। সো রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট এগেন। সো আমার এসএসসি এবং ইন্টারের রেজাল্ট ছিল, আমি এসএসসিতে ছিল ফার্স্ট ডিভিশন, ইন্টারে ছিল সেকেন্ড ডিভিশন। সো দিস রেজাল্ট নো ওয়ে নিয়ার ওয়ার আই ক্যান গেট দেয়ার। তখন ডিভিশন সিস্টেম ছিল। তো ভর্তি হওয়া নিয়ে পরে, এবং এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, সম্ভব না। সো আমার বড় ভাই উনি সিঙ্গাপুরে থাকতো ওই সময়, অবশ্যই ফ্যামিলিক্যাল কারণেই আমার 5 ভাইয়ের মধ্যে বড় ভাইকে স্যাক্রিফাইস করতে হয়েছে স্টাডি, সো হি মুভড ইনটু সিঙ্গাপুর। তো ওখান থেকে ওনার ফান্ডিংয়েই তখন আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হই। আমার জার্নিটা স্টার্ট হয়েছে হচ্ছে এখানে নিউরাল নামের একটা প্রতিষ্ঠান ছিল, আমার ফার্স্ট পার্ট অফ মাই গ্রাজুয়েশন। ওরা কি করতো, ওরা বাইরের ডিগ্রি ছিল, সেটি কোন সাবজেক্টে আপনি কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ওইটাতে বাইরের ডিগ্রি করাতো, মানে হচ্ছে লন্ডনের কোর্স করাতো। সো এটা আমার খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে যে কম্পিউটিং এর উপরে পড়াশোনা করতে চাই, বাইরের ডিগ্রি হলে কোর্স কারিকুলামটা মেবি ইটস ডিফারেন্ট, ইটস মোর রিয়েল লাইফ ওরিয়েন্টেড। সো এটাতে শুরু করলাম। এখন ঢোকার পরে তো আবার আরেক চ্যালেঞ্জ হচ্ছে এগেইন আপনার যখন গ্রুপ করে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে, ইট ওয়াজ ভেরি গুড প্লেস টু স্টাডি। এখন সব ভালো স্টুডেন্টরা গ্রুপ করে ফেলছে, রাইট? সো অ্যান্ড বিকজ এভরিবডি নোজ দে আর গুড, সো দে মেক এ গ্রুপ বিকজ দে ওয়ান্ট টু হ্যাভ গুড পিপল। আমরা 3 জন ছিলাম যারা হচ্ছে সবচেয়ে নো ডিমান্ডের, সো আমরা একটা গ্রুপ করেছি। বাট এটা আমার একজন টিচার ওই ইউনিভার্সিটির লাইফে একজন বলেছিল যে, ফার্স্ট ক্লাসে উনি বলেছিল যে আজকে যারা সবচেয়ে ভালো করতেছে দে উইল অল ফল, এটা ওনার কথা ছিল। যারা সবচেয়ে নিচে আছে দে উইল ডু বেটার। এই কথাটা আমার না, ইট হিট মাই ব্রেন। তো পরে আমরা ওই 3 জনের গ্রুপটাই ছিল সবচেয়ে সাকসেসফুল in our result, কারণ আমরা because we were more hungry, we wanted to learn, we wanted to move fast, so আমরা অনেক স্টাডি করতাম ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস। মানে জীবনের প্রতি একটা ক্ষুধা ছিল, ক্ষুধা না থাকলে এগিয়ে যাওয়া যায় না আসলে। এবং আমার অবভিয়াসলি যেহেতু ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল,
আমার ওই লাইফটা ছিল এরকম, আমি স্পেশালি সেকেন্ড ইয়ার থেকেই আমি চাকরি শুরু করি। আচ্ছা, চাকরি করতাম একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে, সোনালী ব্যাংকে কাজ কর্মরত ছিলাম, মানে কিন্তু কাজ সেকেন্ড ইয়ারে আপনি শুরু হ্যাঁ করলেন? সেকেন্ড ইয়ার থেকে। সো ওই সময় আমি সকাল 9টার সময় যেতাম ক্লাসে, কাজে, সেই মতিঝিল সোনালী ব্যাংক অফিস ক্লাস ছিল আমার এখানে মোহাম্মদপুরে। সো বিকেলে এসে ক্লাস করতাম, আচ্ছা, রাতে টিউশনই করতাম। সো দ্যাটস মাই 6 days রুটিন। আর সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। শুক্রবারে ঘুরতাম। শুক্রবারে এক বন্ধু ছিল, আমার বাল্য বন্ধু ছিল, আচ্ছা। ওরে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মানে অল্প বয়স থেকে আপনি একেবারে ইনকাম করা শুরু করলেন, কিন্তু হ্যাঁ, পড়াশোনার কোনো সমস্যা এবং হয়নি? ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানেন, আমি ওই সময় টিউশনই করতাম না, একটা টিউশনে আমি ইনকাম করতাম 200 টাকা। 6 দিন পড়াতাম, 200 টাকা ইনকাম করতাম। আচ্ছা, And that is what my earning was. না, পড়াশোনাতে এফেক্ট অবশ্যই করতো, কিন্তু এফেক্ট করলেও আপনার আমি আবার একটু আমার পড়াশোনার স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, আমি সব সময় ক্লাসে যাওয়ার আগে পড়াশোনা করতাম। ক্লাসে আই নো হোয়াট টপিক দে উইল টিচ, সো আমি ঘরে পড়তাম। সো আমি ক্লাসে আই অলওয়েজ প্রিপেয়ার্ড হোয়াট টু আস্ক দ্য টিচার। মানে যে মানুষ উল্টাটা করে। সো ইউ স্টাডি, টিচার যখন পড়াচ্ছে you don't know what to ask because আমি তো এখনো আপনার ব্রেন প্রসেস করছে। সো এজ এ রেজাল্ট when you go home then you have question and you don't have teacher to answer. সো আমার স্ট্র্যাটেজি ছিল ডিফারেন্ট, সো দ্যাট হেল্প মি। এবং এখানে তো ইংলিশ মিডিয়াম, তখন পড়াশোনা সব ইংলিশ। সো ফার্স্ট ইয়ার ভেরি চ্যালেঞ্জিং ছিল। আমাদের একটা ম্যাডাম ছিল ফারহানা হেলাল মেহতাব, উনি ছিল আমাদের একটা সাবজেক্টের টিচার, ভেরি ইন্সপিরেশনাল। শি ওয়াজ লাইক ভেরি, খুব আদর করতো, আদর করে পড়াইতো। এবং ওই ফার্স্ট ইয়ারের রেজাল্ট আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল। আই সামহাউ ম্যানেজ টু গেট দ্য বেস্ট রেজাল্ট অফ মিডল ইস্ট। সো কারণ লন্ডনের কোর্স ছিল, এটা একসাথে অনেকগুলো কান্ট্রিতে এক্সাম হতো, এবং এক্সাম হতো ব্রিটিশ কাউন্সিলে, ইট ওয়াজ রেগুলেটেড বাই ব্রিটিশ কাউন্সিল। সো ওই রেজাল্টে মিডল ইস্টে টপ হওয়াতে, তখন মিডল ইস্টের হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড বলে ওই অ্যাওয়ার্ডটা দিল। অ্যাওয়ার্ড দেওয়াতে ইত্তেফাকের ছবি চলে আসলো, অ্যান্ড দ্যাট বিকামস লাইক এভরিবডি, গ্রামে গেলে তোমার তো ছবি আসছে পত্রিকায়, আমার ইন্সপিরেশন কাজ করা শুরু করে। ইউ কিপ চেঞ্জিং অ্যান্ড দেন ইউ গেট মোর হাংরি হাউ টু ডু বি মোর সাকসেসফুল, টু ডু মাচ বেটার। এবং এই আমার ইউনিভার্সিটির ওই ফার্স্ট থেকেই আমার, তখন আমি বললাম না আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার ডাইনামিকটা চেঞ্জ হয়েছে। আই বিকাম এ গুড স্টুডেন্ট। ওয়াও, I বলবো যে I became the best student at that point. অর্থে শৈশব দেখে কিন্তু বোঝা যায় না একটা মানুষ কোন দিকে যাবে। একদমই তাই, একদমই তাই। তো তারপরে সেকেন্ড ইয়ারটা যখন শুরু করি, সেকেন্ড ইয়ারে আমার ফি দেওয়ার মতো টাকা নাই। I have no money to pay the tuition fees. কারণ এটা মাসে ছিল তখন 5,000 টাকা, আমার ইনকাম হচ্ছে ভেরি লিমিটেড। ভাইও টাকা দিচ্ছে, ভাই বাইরে থেকে টাকা পাঠায়, বাট এগেন ইটস লিমিটেড। সো সেকেন্ড ইয়ারে টাকা নাই, তো আমি কোনো কোর্স ফি দিই নাই, আমি ক্লাসও করি নাই। আমি কাজ করতাম বাট স্টাডি করতাম। এখন যখন আমি ভেরি ইন্টারেস্টিংলি এক্সাম আসছে, এখন তো টাকা দিতে হবে। সো আমি এখন টোটাল ফি হয়েছে প্রায় 40,000 টাকা, পুরা ফি। টাকা না দিলে তো এক্সাম দিতে দিবে না, এক্সাম দিতে দিবে না। আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। সো আমি পকেটে 5,000 টাকা নিয়ে গেছি, যে আমি কোনোভাবে এটাকে করে দেয় কিনা। পরে অ্যাকাউন্টসে যাওয়ার পরে অ্যাকাউন্টস পাঠাইলো এমডি, ওই সময় এমডি ছিল মিস্টার জুবায়ের মাহমুদ, ভেরি জেন্টলম্যান। ওনার কাছে গেলাম, স্যার আমার তো এই অবস্থা, টাকা ফাইন্যান্সিয়াল নাই। আপনি তখন কোন সেমিস্টারে পড়ছিলেন? আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ারে পড়ি। আর অ্যাওয়ার্ডটা আপনি পেয়েছিলেন কিসের ভিত্তিতে? ফার্স্ট ইয়ারে। সো রেজাল্ট ভালো ছিল, মানে ইয়ার ভিত্তিক একটা অ্যাওয়ার্ড দেওয়ার কি ব্যবস্থা ছিল ব্যাপারটা এমন? জি জি, আচ্ছা। এটা ইয়ার বাই ইয়ারই হয়। এটা ফার্স্ট ইয়ারকে বলে ডিপ্লোমা, সেকেন্ড ইয়ার বলে অ্যাডভান্স ডিপ্লোমা, ফাইনাল ইয়ারে দেয় হচ্ছে গ্রাজুয়েশন সার্টিফিকেট, যেটা আপনি বলছিলেন। জি। তো সেকেন্ড যখন আমি টাকা নিয়ে গেলাম, আমার উনি বললো আচ্ছা তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি দিয়ে দাও। আমার পকেটে যে 5,000 টাকা দিয়েছিল ওইটা আমার দিতে হয়নি। আমি ইট ওয়াজ ভেরি ব্লেসিংস, এবং আমার 1 টাকাও দিতে হয়নি। উনি আমাকে এক্সাম দিতে দিছে, আমি সেকেন্ড ইয়ার ওখান থেকে পার করেছি উইদাউট পেইং এনিথিং। আমার রেজাল্ট ভালো ছিল, এবং আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো ছিল, সবকিছু মিলিয়ে আপনি একটা, অবভিয়াসলি যেহেতু ভালো স্টুডেন্ট, দে ট্রাই টু ডু সে অপরচুনিটি দেওয়া। তো পরে আমি এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার রেজাল্ট ছিল হচ্ছে, এটাকে বলে রোল অফ অনার্স। আমার প্রত্যেক সাবজেক্টে প্রায় 80%-এর উপরে মার্ক ছিল। এই জন্য ওই এগেন লন্ডন থেকেই আমার ওই স্বীকৃতিগুলো আসতো। পরে আমাদের আনফরচুনেটলি এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, ইউনিভার্সিটিটা বাইরে ক্লাস করাতো। পরে আমি যাই ড্যাফোডিলসে জয়েন করি। ড্যাফোডিলসে আমার বললাম না, লাইফে অনেকগুলো মানুষের অবদান আছে। কি পুরো পড়াশোনাটা আপনি সম্পন্ন করেছিলেন? না, 1 বছর বাকি আছে এখনো। 1 বছর কিন্তু বাকি ওই যে আছে। বাইরের কোর্সগুলো না অনেক জায়গায় করায়, সো ইউ ক্যান ডু দ্য থার্ড ইয়ার ইন অ্যানাদার। আচ্ছা, আমি ড্যাফোডিলে গেছি থার্ড ইয়ার করতে।
সো ওখানে গিয়েও আমি স্কলারশিপ দিয়েছে স্যার, ওখানে মোহাম্মদ নুরুজ্জামান স্যার, উনি এখন গ্রুপ সিইও ড্যাফোডিল। আচ্ছা। সো ওনার কাছে গিয়ে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বললাম, প্রিভিয়াস রেজাল্ট দিলাম, সো স্কলারশিপ দিয়ে ফি একদম কমিয়ে দিয়ে আমাকে অ্যাডমিশন দিয়েছে। দ্যাট ওয়াজ এগেইন অ্যানাদার ভেরি ব্লেসিংস। পরে ওখানে পড়াশোনা করতাম, ওই সময়ে আমি আমার ব্যাচমেট যারা ছিল আমি তাদেরকে পড়াতাম। আমার সামহাও আমি বাসায় অনেক স্টাডি করতাম, যতটুকু সময় পেতাম আমার সময় ইউটিলাইজ করতাম অনেক। আমি ব্যস্ত থাকলেও আমার আই স্টাডিড এ লট। সো আমি কত সালের কথা ছিল এটা 2005 সালের কথা। তখন ফেসবুক ইউটিউবের এত বেশি নাই, প্রচলন নাই, ছিল আই হ্যাভ নো ফেসবুক নো ইউটিউব, আমার এমনটা নাই, কিন্তু zero। ছিল না উঠছি। না সত্যি। এখন এবং আমার ব্যাচমেটরা আসতো আমার কাছে পড়তে, আমার ফ্রেন্ডরাই আর কি। এবং আমি ওই সময় টিউশনি করে বললাম না 200 টাকা তখন কামাইতাম 18,000 টাকা। দ্যাট ওয়াজ রিয়েলি বিগ ইনকাম তখনকার সময় অনেক হ্যাঁ ওই সময়। ছিল। এবং বিকজ এটা তো সব ইউনিভার্সিটির স্টুডেন্ট, দে আর অল রিচ পিপল, রাইট? তারা এখানে পড়তেছে, থার্ড ইয়ারে পড়তেছে। এবং আমার কাছে পড়াশোনা করে অনেকে ফার্স্ট ক্লাস পেয়েছে। ইট ওয়াজ রিয়েলি গুড। বাট আমি ক্লাসে যখন যেতাম, এগেইন আমার একজন স্যার ছিল আমাদের বিশ্বজিৎ স্যার, উনি এখন অস্ট্রেলিয়াতে থাকে। উনি আমাদের একটা সাবজেক্ট পড়াইতো, ক্লাসে প্রশ্ন করলে আমাকে বলতো আপনি আনসার দিবেন না। আমি অলওয়েজ স্টাডি করে যেতাম, তো সো ইট ওয়াজ ভেরি ভেরি ইন্সপায়ারিং। ক্লাসে অলওয়েজ অ্যাক্টিভ থাকতাম, ক্লাস করতাম সন্ধ্যায়, দিনের বেলা কাজ করতাম, এভাবে আমি করেছি। এবং একটা লাইফে না খুব রাশ ছিল, তাড়াতাড়ি করতে হবে। আমি লাইফে হাঁটিও দ্রুত, যে কোনো কিছু কাজ আমি স্লোলি করতে পছন্দ করি না। আমি স্টেয়ার্স কখনো হাইটে পার হই না, অলওয়েজ বিন রানিং অন স্টেয়ার্স। তখন থেকে কি এক ধরনের অস্থিরতা কাজ করতো, কিছু একটা করতে হবে, কিছু একটা করে আমি দেখিয়ে দেবো, এই ধরনের দ্রুত তাড়াতাড়ি শেষ করতে হবে ডিগ্রি, আমি নিজে কিছু করতে হবে। দ্যাট ওয়াজ ইন্টেনশন এন্ড মুভমেন্ট। তো ওই ফাইনাল ইয়ারে যখন এক্সাম দেই, তখন এক্সামও দেয় হচ্ছে মানুষ 2টা সেশনে দেয়, 3টা পরের সাথে 3টা, কারণ একদিনে 2টা এক্সাম হয়। আমার দ্রুত করতে হবে, আমি সবগুলো একবারে দিব এক্সাম। I decided to give all the exams together. আবার ওই সময় আমার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড, আমি বিয়েও করতে হবে দ্রুত। আচ্ছা, বুঝতে পারছেন? সবকিছু দ্রুত। হ্যাঁ, দ্রুত করতে হবে বিয়ে। তো এই জন্য সময় নষ্ট করা যাবে না। তো 6 মাস নষ্ট করার চেয়ে আমি একবারে সব পরীক্ষা দিয়ে দিব। তখন আপনি কি 4th ইয়ারে? ফাইনাল ইয়ার। এটা 3 বছরের কোর্স। 3 বছরের বাইরের কোর্সগুলো 3 বছরের হয়, গ্র্যাজুয়েশন কোর্স। হ্যাঁ। সো ওইটা ফাইনাল ইয়ার ছিল, 2টা করে এক্সাম দিয়ে একবারে ক্লিয়ার করে দিয়েছি। একদিকে কিছু একটা করতে হবে, অন্যদিকে বিয়ের একেবারে তাড়াহুড়ো। বিয়ে, বাইরে যাওয়ারও একটা প্ল্যান, ইচ্ছে ছিল। একসাথে অনেক কিছু হচ্ছে জীবনে। এবং আপনি বলছিলেন এক পর্যায়ে যে ভালো রেজাল্ট আসলে কখনো কাউকে কোথাও নিয়ে যেতে পারে না, কিন্তু আপনার ক্ষেত্রে এটা হয়েছে যে ভালো রেজাল্টে আপনাকে দেশের বাইরে স্কলারশিপ নিয়ে সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। আপনি দেশে ভালো রেজাল্ট করেছিলেন বলেই যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে পড়তে গেলেন। সেই সময়টার গল্প এবার একটু আসতে চাই। সেখানে জীবনটা আসলে কিভাবে শুরু করলেন, কেমন ছিল? ওখানে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই ওখানে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার খুব ইচ্ছে ছিল বাইরে যাওয়ার। তো আমার ভাই থাকতো সিঙ্গাপুরে, আমি সিঙ্গাপুরে যাওয়ার জন্য ট্রাই করেছি সেকেন্ড ইয়ার করতে। আমি সেকেন্ড ইয়ার করব বাইরে গিয়ে। আমি এবং আমার এক বন্ধু দুজনে পেপার জমা দিলাম। আমার ভিসা হয়নি, আমার বন্ধুর ভিসা হয়ে গেছে। এবং ওই আমার বন্ধুর সামহাও অনেক ডকুমেন্টস আমরা জাস্ট মেড আপ করে দিয়ে দেওয়া হয়েছিল। আমারগুলো সব জেনুইন এবং ভালো প্রপার ডকুমেন্টস ছিল, কিন্তু আমাকে দেয়নি ভিসা। আমাকে সামহাও বলছে ওরা ইজ এ ওভার কোয়ালিফাইড সামহাও, আই ডোন্ট নো, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যদি আজকে সিঙ্গাপুরে যেতাম, আমার লাইফ উড বি ডিফারেন্ট। এবং আমি বলি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আই অলওয়েজ বিলিভ ইন দ্যাট, দেন ইউ আর হিয়ার বিকজ ইট হ্যাজ বিন ডিজাইনড ফর ইউ টু বি হিয়ার। এটা আমার বিলিভ। এই জন্য পরে আমি ওই সিঙ্গাপুরে যেতে পারিনি। থার্ড ইয়ারে গিয়ে আমি স্কলারশিপ পেলাম, আমি গেলাম লন্ডনে। জি। সো স্কলারশিপের স্টোরিটাও থার্ড ইয়ারে সম্পূর্ণ করেই, মানে এটা কি অনার্স নিশ্চয়ই বলে? এটা অনার্স সম্পূর্ণ করেই আপনি লন্ডনে চলে গেলেন বিরতি নিয়ে। সো লন্ডনে যাওয়ার জন্য যেটা বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিদেশে যাওয়া পড়াশোনা করতে ইটস ইম্পসিবল। ইউ ক্যান নট সেভ দ্যাট মানি টু গো দেয়ার। সো অবশ্যই আমাদের স্কলারশিপের জন্য ওয়েট করতে হয়, আর স্কলারশিপ পাওয়া ভেরি চ্যালেঞ্জিং। তো আমার হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কারণ আমার আগের রেজাল্ট দেখলে কিন্তু ইট উড নেভার ওয়ার্ক, বাট আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের রেজাল্ট ওয়ার এক্সেপশনালি ওয়েল। আর আমার লাইফের স্টেটমেন্ট যে স্কলারশিপ দেওয়ার জন্য ওরা দেখে যে আমি কি করতে চাই, দ্যাট ওয়াজ এ ভেরি, আমি বলবো যে প্রিসাইজ স্টেটমেন্ট, হোয়াট আই ওয়ান্ট টু ডু, হাউ আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন দ্য সোসাইটি, হাউ আই ওয়ান্ট টু চেঞ্জ থিংস। এইটা একটা ইন্সপিরেশন কাজ করছে আমার, বলবো আমার সাপোর্টিভ হিসেবে। বিকজ আমি যখন অ্যাপ্লিকেশন জমা দিই, আমাকে একজন বলেছিল যে যেখানে জমা দেয় যে ইউ উইল নট গেট স্কলারশিপ, বিকজ আমার আইএলটিএস স্কোর ছিল 6.5। যে একটা স্কলারশিপ পাওয়া আগের যত স্টুডেন্ট আমরা দেখেছি, দে অল হ্যাভ 7.5 or above। তার উপরে
সেট আল্লাহ ভরসা, আই সাবমিট দিয়েছি। এবং আমার মনে হয় যখন ওই ইমেলটা আমি পড়েছি, দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ অ্যাট দ্যাট পয়েন্ট, আমি বলবো। When you read an email that you have been awarded a scholarship to go into London Metropolitan University to the Maasranga, that was like, it was, আমি বলবো যে চোখে পানি আসার মতো একটা মুহূর্ত। কত সালের কথা ওটা? এটা 2006 এর কথা। 2006 কিন্তু তো আমার চ্যালেঞ্জ তো শেষ হয় না। আমি লন্ডনে যাওয়ার আগেও, কারণ ইউনিভার্সিটি দিয়েছে হচ্ছে টিউশন এডুকেশন ফ্রি, বাট ওখানে তো আমার থাকা খাওয়ার খরচ হবে। আমি তখন ভিসার অ্যাপ্লাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট দিতে, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমি ব্যাংক স্টেটমেন্ট দিব, ইট উইল নট ওয়ার্ক। আমার আমি বিশ্বাস করি সবসময় গরিবের বন্ধু হয় গরিব, বড়লোকের বন্ধু হয় বড়লোক, ক্রিকেটারের বন্ধু হয় ক্রিকেটার, মিডিয়ার বন্ধু হয় মিডিয়া, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো অবভিয়াসলি আই ডোন্ট হ্যাভ এনি রিলেটিভ হু ক্যান সাপোর্ট মি ইন দ্যাট। ওই তখন বললাম না, আমার লাইফে অনেক মানুষের অবদান আছে এই ডিফারেন্ট স্টেজে। তখন আমি ওই ড্যাফোডিলের এগেন ওই জামান স্যারের কাছে গিয়েছিলাম, স্যার আমার তো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তখন জামান স্যার আমাকে স্টেটমেন্ট দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, যে তুমি পড়তে যাও, আমি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি, ব্যবস্থা করি। ব্যাংক স্টেটমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, ওটা দিয়ে ভিসা করে আমি চলে আসছি। আবার লন্ডনে যাওয়ার সময়ও আমার কাছে আই ডিডন্ট হ্যাভ মানি, সো আমি আমার এক বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করে আই গো টু লন্ডন। ওইটা হচ্ছে আমার দ্য ফার্স্ট অ্যান্ড অনলি মানি। আর লন্ডনে যাওয়ার সময় ওখানে লন্ডনে আমার কেউ নাই, নোবডি, দ্যাট ইজ নো এ সিঙ্গেল পারসন আই হ্যাভ ইন মাই রিলেটেড। ওনার কথা শুনবো, আপনার কথা শুনবো। এই যে উনি সাপোর্টটা পেলেন মানুষের কাছ থেকে, উনি কিন্তু ভুলেননি। এই যে কৃতজ্ঞতা বোধ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় অনেকের কাছ থেকে সহযোগিতা পাই, আকুণ্ঠ সমর্থন পাই, কিন্তু আমরা ভুলে যাই সেসব মানুষদেরকে। মানে মনে হয় যে আমরা নিজেরা একা একাই সবকিছু করেছি। সেটা আসলে চমৎকার, মহৎ মানুষেরই কিন্তু লক্ষণ। হ্যাঁ, জীবনে চলার পথে যারা আসলে পাশে থাকেন তাদেরকে সবসময় মনে রাখা উচিত এবং কৃতজ্ঞ থাকা উচিত তাদের প্রতি। এবং আপনি সেভাবেই কথাগুলো বলছিলেন, শুনে ভীষণ ভালো লাগছিল। এবং যে গল্প আপনি বলছিলেন যে সেখানে যাওয়ার পরে তো জীবনের নতুন স্ট্রাগল শুরু হয়, এবং আপনি যেমনটা বলেছেন যে আপনার স্ট্রাগলের কোনো শেষ নেই। সেই ঢাকা শহরের যে আমি 99 সালে এসেছিলাম না, সেই লাইফ আবার আমার লন্ডনে শুরু হলো। দ্যার ইজ নো ওয়ান দেয়ার টু হেল্প। ইনফ্যাক্ট আমি যে কোন বাসায় উঠবো, কোথায় থাকবো, আই হ্যাভ নো আইডিয়া, রাইট? এবং আমি ওই সময়ে কোইন্সিডেন্টলি আমি দ্রুত ওই 1 সপ্তাহ আগে বিয়ে করছি। সো আই হ্যাভ এভরিথিং ইন মাই হেড। আপনি অনেক সাহসী, এটা বলতে হবে। এটা ট্রু, আমি রিস্ক নেই, আই টেক রিস্ক, লাইফে রিস্ক এবং সাহস নিয়ে আমি আগাই। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই সি যে আপনার যদি মনে সদিচ্ছা থাকে এবং ডেডিকেশন থাকে, ইউ হ্যাভ মোর চান্স অফ সাকসেস, প্যাশন থাকলে। সো আমি সাহস নিয়ে তখন বিয়ে করে ফেলেছি। বিয়ে করে সময় আছে, আমি খুঁজে পাইনি। তো আমি লন্ডনে গিয়ে কোথায় থাকবো আমি জানি না, কার কাছে উঠবো জানি না, ওখানে গিয়ে ট্রেন কিভাবে চলে আমি সেটাও জানি না। তো আমাকে তখন এক ভদ্রলোকের আমি একটা ল্যাপটপ ঠিক করে দিয়েছিলাম। উনি লন্ডন থেকে ঢাকায় আসছিল, বাসার থাকে, ওনার ল্যাপটপ আমি ঠিক করে দিয়েছিলাম ফ্রি, আমি টাকা পয়সা নিইনি। উনি আমাকে ফোন দিছে আসার আগের দিন, আনোয়ার ভাই আপনি নাকি লন্ডনে আসতেছেন? হ্যাঁ ভাই আসতেছি, আমি আপনার জন্য টাকা ঠিক করে রাখবো। আলহামদুলিল্লাহ। আমি ইভেন আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান, বিকজ আমি বিয়ে নিয়ে এতটাই স্ট্রেস ছিলাম এদিকে, সো করতে পারিনি। আপনি বিয়ের কথা যখন বলছিলেন, এটা কি প্রেমের সম্পর্ক ছিল? জি, এটা আমার প্রেমের সম্পর্ক। আমি পছন্দ করি, বিয়ে করেছি, বাবা মা পরে সম্মতি দিয়ে আর কি একসাথে বিয়ে করা। এমন ওনাকে নিয়ে আপনি দেশে বাড়ি গেলেন? শুরুতে না, শুধু একাই গিয়েছি, পরে আমার ওয়াইফ আমার সাথে জয়েন করেছে। তো যখন ওখানে গেলাম, এখন এয়ারপোর্টে উনি কি আমাকে নিতে, ওনার নাম্বার নেই আমার কাছে ইনফ্যাক্ট। আচ্ছা, এয়ারপোর্টে উনি নিতে আসবে কিনা আমি তাও জানি না। সো আপনি এয়ারপোর্ট থেকে বেরো দেখলাম ভদ্রলোক আসছে, এসে আমাকে নিয়ে একটা বাসায় উঠিয়ে দিয়েছে। এবং ওখানে গিয়ে চাকরি খোঁজা আরেক স্ট্রাগল, হাউ ডু আই সাপোর্ট মাই সেলফ। কারণ 1000 টাকা তখন হচ্ছে প্রায় 1000 পাউন্ডের মতো, 1000 পাউন্ড বাসা ভাড়া এবং খরচ নিলে খাওয়ার খরচ। আমি দুপুরে যখন ইউনিভার্সিটিতে যেতাম, লাঞ্চ করার সময় আমি লাঞ্চ করতাম হচ্ছে চিপস। দ্যাট ওয়াজ মাই লাঞ্চ, বিকজ আই ক্যান নট স্পেন্ড মোর মানি। আমার 1 পাউন্ড ইজ চিপস কস্ট। সো ওই চিপস হিসেবে আমি আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আমরা, এবং ওইটা চিপস খেতে আমার যেতে হতো যেখানে ফ্রি, মানে ইনএক্সপেন্সিভ চিপস পাওয়া যায়, ফ্রাইস যেটাকে বলি আমরা। ওইটা পেতে আপনার প্রায় 15 মিনিট হেঁটে যেতে হয় ইউনিভার্সিটি থেকে, গিয়ে খেতে হয়। সো এগেইন এরপরে টাকাও শেষ হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছি না, অ্যান্ড ঠিক 2.5 মাস 3 মাসের মাথায় টাকা যখন ঠিক শেষ হয়ে যাবে, ওই সময় আলহামদুলিল্লাহ একটা জব পেয়েছি। তাও ওখানে অনলাইনে সার্চ করতে একটা জব পাওয়া। এরপরে পড়াশোনা কন্টিনিউ করা,
এবং ইউনিভার্সিটিতে একটা বলবো যে স্কলারশিপ পাওয়াতে ইটস people's thinking changes. ইউনিভার্সিটিতে গেলে স্টুডেন্টস, টিচার্স, everyone treats you differently. আচ্ছা। Everyone thinks you are smart, you are intelligent, you got, because thousands of application পড়ে স্কলারশিপের, সেখান থেকে তারা পিক করে, so that gives us like a very easy access to everywhere. এবং ওই সময় একটা শিক্ষকের কথা আমার মনে আছে, আমি সেটা একটু শেয়ার করতে চাই। যখন ইউনিভার্সিটিতে ক্লাস করি, ডক্টর ইসলাম চৌধুরী, উনি ছিল আমাদের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের টিচার। উনি একটা প্রশ্ন করেছিল যে এই কোর্স শেষ করে তুমি যখন কাজ করবা, তোমাদের স্যালারি এক্সপেকটেশন কত? আচ্ছা। লন্ডনে ওই সময় মানুষের স্যালারি এক্সপেকটেশন এভারেজ, আপনি ডিগ্রি শেষ করে গেলে বছরে 20 থেকে 25,000 পাউন্ড হয়, তো সবাই 20,000 25,000 পাউন্ড। সো তখন স্যার একটা কথা বলছে যে why everyone is thinking টু low, আচ্ছা, your ambition is so important, why you are not thinking 100,000 pounds? কারণ তুমি if you aim for sky, you hit the ceiling. If you aim for ceiling, you stay in the floor. So that's, I still can remember that আপনার ambition has to be always big. Ambition has to be big. There is no other way. বড় স্বপ্ন দেখার যে সাহস, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এগিয়ে যেতে, যেটা তো বলছিলেন আপনি। ওই আমার তখন মাথায় ঢুকে গেছে যে I should be thinking about getting 100,000 pounds job. আমি তখন কোর্স শেষ করে আমার তখন রেজাল্ট ছিল হচ্ছে সব সাবজেক্টে ডিস্টিংশন পেলাম, এবং ওইটাকে বলে ভাইস চ্যান্সেলর্স লিস্ট। সো ইট ওয়াজ ভেরি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি, এবং ইমিডিয়েটলি আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। দ্যাটস মাই ফার্স্ট ক্যারিয়ার ইন ইউকে, প্রফেশনাল ক্যারিয়ার। এছাড়া অড জবস করেছি অনেক। এবং আমি যখন স্টুডেন্ট অবস্থায় চাকরি করতাম না, আমার যেসব কাজ ছিল, আমি প্রায় কাঁধে 30 কেজি 25 কেজি ওজনের ব্যাগ নিয়ে বিভিন্ন ইভেন্টে কাজ করতাম, 3 তলা 4 তলা 5 তলা গিয়ে কাস্টমারের কাছে বিক্রি করা। দ্যাটস সর্ট অফ জব আই ওয়াজ ডুইং, এন্ড আই এম নেভার অ্যাশেমড অফ দিস ইজ পার্ট অফ ইউর লাইফ, দিস গিভস ইউ লার্নিং, দিস টিচেস ইউ দ্য ভ্যালু ইউ গেট। সে আপনার প্রত্যেকটা স্টেপে আমি লার্নিং নিয়ে আসছি। এবং আমাকে যদি এখনো আমাকে বলে আই নিড টু ডু ক্লিন এ রুম, আই ডোন্ট মাইন্ড, দিস ইজ জব, আই নিড টু রাইড এ রিক্সা, আই উইল ডু ইট। And I don't see any why would people feel, আমাদের এখানে অনেক বেকার থাকে, আমি এটা আমাদের এখানে একটু চিন্তাধারার পরিবর্তন দরকার। যে এই ধরনের চিন্তা ভাবনা কি আপনার দেশের বাইরে গিয়ে পরিবর্তন হয়েছে, নাকি এমনিতেই আপনি সবকিছু খুব সহজভাবে নিতেন? আমি সবকিছু সহজভাবে নিতে পছন্দ করি। আমি আসলে এটা এক্স্যাক্টলি ক্লিয়ারলি ডিফাইন করাটা আমার আগে এরকম চিন্তাধারা ছিল কিনা। আমি আগেও কাজ করতাম, আমি জব করেছি, আমি তারপরে টিউশনি করেছি, আমার কাছে কখনো কোনো কিছু ইট ওয়াজ অল ইজি। সো মেবি ইট ওয়াজ লাইক দ্যাট, বাট আমার রিয়েলাইজেশনটা হয়েছে পরে। সো আমি এই জন্যই বলি যে আই ডিড এ লট অফ হার্ড ওয়ার্ক, এবং এভরি স্টেপে হার্ড ওয়ার্ক, এবং যে কাজ দিবে আই উইল ডু এনিথিং। ইফ আই নিড টু ডু দ্য জব, আই উইল ডু দ্য জব। ইফ আই ডু ইট ওয়েল। আমি কিন্তু রান্নাও ভালো করতাম, আমি খেলাধুলা করার সময় খেলাধুলায় ভালো ছিলাম, আমি যেটা করি সেটা ভালো করি। আমাকে আমার ফ্রেন্ডরা ব্যাডমিন্টন খেলতে ডাকতো, আমি খেলতাম না, কারণ আমি ভালো খেলি না। আমার কেন যেন যেটা আমি ভালো না করি, আই অ্যাভয়েড ইট। আই ডু থিংস, ইফ আই ডু ইট, আই ডু ইট ওয়েল, ইফ আই ডোন্ট ডু ইট। সো এটা একটা ফিলোসফি লাইফে, যে আমি করবো না, যেটা আমি পারবো না সেটা আমি করবো না, বা আমি করতে চাইবো না, কিন্তু আমি যেটা করবো I will make this happen. আমি আজকে শুরুতেই বলেছিলাম যে আজকে অনুপ্রেরণার অনেক গল্প শুনবো, এবং প্রতি মুহূর্তে এমন গল্পগুলো আমাদেরকে সাহস যোগায়, মনে শক্তি দেয়, নিজের স্বপ্নকে নিয়ে বাঁচতে শেখায়, এবং সেই স্বপ্নের পথে আপনি এখনো হাঁটছেন। যে স্ট্রাগলটা আপনাকে আজকে এখানে এনেছে, যেই স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রেখেছে, কাজ করিয়েছে, সফলতা দিয়েছে, সেই স্বপ্নের শুরুর জায়গাটাতে আমি একটু যেতে চাই আপনার কাছে। জি, থ্যাংক ইউ। সো আমার যখন আমি ক্যারিয়ার স্টার্ট করি, ওই যে আমার এক শিক্ষকের কথা মাথায় এসে, আমার 100,000 পাউন্ডসের স্যালারি, সেই স্বপ্নটা ছিল, সেটা একটা স্বপ্ন ছিল। আর পিছনে ছিল আমার অলওয়েজ আই ওয়ান্ট টু ডু সামথিং ইন দ্যাট ফর দ্য কান্ট্রি। আমি বাংলাদেশে কিছু করব, আমি সোসাইটিতে চেঞ্জ করব, আমি আমার সাইড থেকে যতটুকু সম্ভব আই উইল কন্ট্রিবিউট। এই স্বপ্নটা আপনি কখন থেকে দেখা শুরু করলেন? এটা আমার মাথায় ছিল এট দ্য ব্যাক, কিন্তু আমার তো আই নিড টু বিল্ড দ্য ক্যাপাসিটি টু ডেলিভার। সো আমি কিছু করতে চাই দেশের জন্য, এটা আমার একটা ছিল। আমি হেলথ কেয়ারে কিছু করতে চাই, যেখানে আমার নিজের স্ট্রাগলিং পিরিয়ড আছে, সেটা আমার মাথায় ছিল। কিন্তু আমি কি করবো জানি না, আমি ডাক্তার না। আমার বাবা মা চাইতে আমি ডাক্তার হবো, আমি ডাক্তার হতে পারি না, কারণ আমার কাছে আমি পারতাম না, ওইটা দিস ইজ নট ফর মি। এখন আমি তো ডাক্তার না, সো হোয়াট ক্যান আই ডু? সো ওই ব্যাকগ্রাউন্ডে ওটা কাজ করতো।
তো আমি যখন শুরু করি তো আমি চাকরি চেঞ্জ করেছি অনেকবার আমার লাইফে। এটা আমি অন্যদের যদিও সাজেস্ট করি না, ক্যারিয়ারে স্টেবল থাকা ভালো, বাট ডিপেন্ড করে আপনার অ্যাম্বিশন কি। আমার লাইফের অ্যাম্বিশন ছিল নাম্বার 1, আই ওয়ান্ট টু আর্ন লট অফ মানি to make my salary to 100,000, because I mean obviously I want to, if you don't have money you cannot contribute, that's the to anywhere. So that was first thing. Second thing is I want to learn startup. I want to learn how startup works. I want to learn how fundraises. I want to learn how customer acquisition works. I want to learn how technology builds. আমার নিজের টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি প্রায় 10টা কোম্পানিতে কাজ করেছি ওভার মাই ক্যারিয়ার পিরিয়ড, মুভিং অন ভেরিয়াস পয়েন্ট। কারণ একটা কোম্পানিতে না আপনার স্যালারি ইনক্রিমেন্টের পলিসিটা স্ট্রিক্ট থাকে, ইউ ক্যান নট গ্রো ফাস্টার, এবং লার্নিং সময়টাও চলে যায়। আপনি একটা আপনার বসের কাছ থেকে 1 বছর শেখার পরে শেখার জিনিস কমে যায়। সো আই ওয়ান্টেড টু লার্ন কুইকার, ফাস্টার, মুভ অন। সো I moved on, and then that is how I did various সেক্টরে আমি কাজ করেছি, শিখেছি স্টার্টআপ নিয়ে। এরপরে আমার সাহস হলো যে না, এর আগে মাঝখানে আমি একটু বিজনেসও শুরু করেছিলাম, এন্টারপ্রেনারশিপের একটা জার্নি স্টার্ট করেছিলাম, বাট ইট ফেইলড। সো ফেইলড বলার উদ্দেশ্য যে মানুষ অলওয়েজ সাকসেসটা দেখে, নোবডি সিজ যে মার্ক জুকারবার্গ ফেসবুক লঞ্চ করার আগে কতগুলোতে ফেল করছে, নোবডি নোজ। I have lot of failures. I failed, and I learned. It's important is how what are you learning quickly, moving on to the next one, that is the key. And that's how, so আমি স্টার্ট করেছিলাম, ফেইলড। আমার ওয়াইফ সাপোর্ট করেছে আমাকে অনেক সময়, নিজে ও চাকরি করতো। সো আমি যখন একা বিজনেস করার চেষ্টা করেছি কোনো ইনকাম সাপোর্ট দেওয়ার জন্য, অ্যান্ড দেন I moved on, and then I started Talk Time. তখন ভাবলাম যে দেশের জন্য কিছু করার সময় হয়েছে। I did enough for myself in terms of আমি যেখানে আসতে চেয়েছিলাম, it's enough, আলহামদুলিল্লাহ, যা আছে। নিজের একটা স্টেবিলিটি দরকার, that's what I reached. Now I need to do something. ডগ টাইম শুরু হয়েছিল কখন? সালটি কত সাল ছিল? আমি 2018-তে কনসেপ্ট, আমার ইনিশিয়াল কনসেপ্ট 2018-তে, আমরা ফুল ডেভেলপমেন্ট করি 2019-এ। আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় 19-এ। আমার স্টার্ট করি স্মল টিম নিয়ে। স্মল টিমে আমি আমার আরও কিছু কি ফাউন্ডিং মেম্বার আছে যারা আমাদের সাথে কাজ করতো আমার ভিশনের সাথে। সো আমরা স্টার্ট করি এবং লঞ্চ করি 2020-এর এন্ডে। এটা হচ্ছে আমাদের এখন কোভিড। তখন আমাদের প্রথম প্রোডাক্ট ছিল অন্য কিছু, মানে আমরা চাইছিলাম হচ্ছে ডক্টরদেরকে কিভাবে অ্যাক্সেসিবিলিটি বাড়ানো যায়। বাট যখন কোভিড আসলো, দ্যাটস চেঞ্জেস হোয়াট আই নিড টু লঞ্চ কুইকলি, বিকজ দ্য টেকিং দ্যাট অ্যাডভান্টেজ অফ টাইমিং। কারণ একটা উদ্যোক্তার জন্য হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যে অনেকগুলো এলিমেন্ট থাকে একটা ফাউন্ডেশন, আপনার ফান্ড, আইডিয়া, আপনার বিজনেস মডেল, আপনার টাইমিং। সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে টাইমিং। ইফ ইউ গেট দ্য রাইট টাইমিং, ইজ ইট টু আর্লি or is it too late? Or is there already too many players? A lot of things depends on when you do a startup. So আমাদের টাইমিং ছিল পারফেক্ট। কোভিড, everybody stays home. তখন কি দেশে ছিলেন আপনি? আমি যখন শুরু করেছিলেন, আমি দেশে। ডগ টাইম শুরু করার সময় আপনি দেশেই ছিলেন? জি, হ্যাঁ, আমি অনেকদিন দেশে ছিলাম। সো কোভিডের সময় এসকেলেট করে আমি ডেভেলপমেন্ট দ্রুত করে আই লঞ্চ দ্য প্ল্যাটফর্ম আর্লিয়ার দেন আই এক্সপেক্টেড, বিকজ আই ওয়ান্টেড টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ টাইম। এখন ডক্টর অনবোর্ডেও কিন্তু ডক্টরদের নিয়ে আসাও কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। যেন ডক্টর, আমার তো প্ল্যাটফর্মে রুগী নাই, এবং ডক্টরদের এখানে অনলাইনে আসা, ওই কোভিডের কারণে ডক্টররা বাসায় থাকতে চেয়েছে। সো ইট হেল্পড। এবং আমাদের ওই সময় কিছু ফ্যামিলি মেম্বার ছিল, আর তাদের কাছে অনেক ভেরি কাইন্ড পিপল, তাদেরকে রিচ করেছি, আমার কিছু ডাক্তার দেন, আপনার পরিচিত সার্কেলে আছে। সো দে গিভ মি ফিউ ডক্টরের নাম্বার দিয়েছে, তাদেরকে অনবোর্ড করা। সো এইভাবে বন্ধু বান্ধবের পরিচিতির শুরুতেই আমরা প্রায় রাফলি 20 জন ডক্টর প্ল্যাটফর্মে অনবোর্ড করে আমরা লঞ্চ করে দিয়েছি প্রোডাক্ট। শুরুটা কি এত সহজ ছিল? শুরুর সময়টা কি বাধা প্রাপ্ত হননি? শুরুর সময়টা এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিল। যত সহজে বলেছি ততটা সহজে না। সময়কে রেসপেক্ট করে আমি স্কিপ করে এসেছি। বাট অবভিয়াসলি আপনার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার ফান্ড, ওয়্যার ইজ দ্য মানি কাম ফ্রম টু ড্রাইভ দিস কাস্টমার। কারণ এটা কমপ্লিট আইডিয়া ইজ নিউ, and when you go for new, educating, awareness is big challenge, and you need to spend a lot of money on that. So then I start looking for fundraising. I started looking for money, fundraise করা। এবং বাংলাদেশের ভিতরে ইনভেস্টমেন্ট পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এবং বাংলাদেশের স্পেশালি যারা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে ইনভেস্টমেন্ট করে, তাদের এক্সপেকটেশন থাকে ডিফারেন্ট। আমি তো তাদেরকে মাসে মাসে টাকা দিতে পারবো না। স্টার্টআপ ওয়ার্কস করে আমি যখন ইউ উইল গেট মানি ওয়েন ইউ মেক মানি। সো বাইরে আমার পরিচিত নেটওয়ার্কে খোঁজ নিয়ে একজন আমার ইনিশিয়াল এঞ্জেল ইনভেস্টর বলবো, সে আসাতে দেন স্টার্টেড বিকামিং আওয়ার লাইফ অ্যাজ এ অ্যাটলিস্ট ইনিশিয়াল যে ফান্ডিং দরকার টিমটাকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য, মার্কেটিং করার জন্য, টিম সেট আপ করার জন্য, দ্যাট উই স্টার্টেড। কেমন ফান্ডিং ছিল? আমার ফার্স্ট ফান্ডটা ছিল হচ্ছে বলবো 6 কোটি টাকার মতো। 6 কোটি টাকা, হ্যাঁ, $500,000, 5 কোটি টাকা, সরি $500,000, 5 কোটি টাকা।
শুরুর দিকে যে ডেভেলপমেন্টটা, এটা আমার ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার, আমার ভাই, ওরই হচ্ছে টেকনোলজি টিম ছিল, ওই হেল্প করছে পুরো টেক বিল্ড করতে, ওই ইনিশিয়াল ফান্ডিংটা করেছে, পরে আমরা বাইরের ফান্ড নিয়ে আসলাম, এনে ওইটা দিয়ে আমরা লঞ্চ করলাম প্রোডাক্ট। এবং ডক টাইম অ্যাপ নিয়ে একটু আরো বিস্তারিত জানতে চাই যে ডক টাইম অ্যাপ আসলে এখন কিভাবে কাজ করছে, বা যখন কাজ শুরু করেছিল সেই সময় থেকে এখন আসলে পরিবর্তনগুলো একটু যদি আমাদেরকে বলতেন। আমি প্রথমে ডক্টর অ্যাপ সম্বন্ধে যদি বলি, যে আমি কোম্পানিটা ফাউন্ড করেছি, আমার মিশন আমি যদি বলি, আমার উদ্দেশ্য কি, আমি বাংলাদেশের 2041 স্মার্ট হেলথ কেয়ারের, স্মার্ট বাংলাদেশের যে এজেন্ডা, ওইটাকে ফলো করে 2041 মধ্যে আমরা প্রত্যেকটা ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাবো। দ্যাট ইজ মাই মিশন, দ্যাট আই ওয়ান্ট টু ডু। নাও এটা হচ্ছে আমার 3টা টার্গেট এখানে। এক নম্বর হচ্ছে ক্রিয়েটিং অ্যাক্সেস, যাদের অ্যাক্সেস দরকার, রুরাল পিপল, আপনি উইমেন অ্যান্ড চিলড্রেন, আপনি থিঙ্ক অ্যাবাউট, আপনি আজকে বাচ্চার বয়স হচ্ছে 6 মাস, সরি মাত্র নিউবর্ন বেবি 3 মান্থস 1 মান্থ, আপনি ডাক্তারের কাছে কিভাবে যাবেন? ইটস প্র্যাকটিক্যালি নট প্রায়। আপনি প্রেগনেন্ট উইমেন বা ডাক্তারের কাছে যাবেন, আপনার বাবা মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমি হাসতে হাসতে গল্প বলি, যে একদিন একটা ভিডিও দেখতেছিলাম, বলে যে আমার শরীর খারাপ, বলে ডাক্তারের কাছে যায়, শরীরটা ভালো হোক তারপরে যায় ডাক্তারের কাছে। সি দ্যাটস অনেক মানুষ ডাক্তার দেখায় না, বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু গেট অ্যাক্সেস। এটা ঢাকা হোক, গ্রাম হোক, গ্রামে তো সব চ্যালেঞ্জিং, আর ঢাকা শহরে মানুষের ওই যে ওয়েটিং টাইম, সময় বের করে যাওয়া, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা, এই সমস্যাগুলো। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাক্সেস, মেক ইট অ্যাক্সেসিবল, ইউ অ্যাক্সেস ইট ফ্রম এনিওয়্যার 24 hours, অ্যান্ড আওয়ার প্ল্যাটফর্ম ওয়ার্কস লাইক উবার অন ডিমান্ড। আপনি অ্যাপ ওপেন করবেন, আই উইল গেট ইউ কানেক্টেড টু এ ডক্টর উইদিন 10 minutes। আচ্ছা। এবং ডক্টর দেখানোর সাথে সাথে এটা অনেকে মনে করে এটা টেলিমেডিসিন, মোবাইলে কনসালটেশন, না, আমাদের রিয়েল ডক্টর অ্যাপের মধ্যে ভিডিও কলে আপনাকে দেখবে, এবং প্রত্যেকটা ডক্টর স্ট্রিক্ট ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যায়। আমরা বিএমডিসি সার্টিফিকেট রেজিস্টার করি, তার ডকুমেন্ট ভেরিফিকেশন চেক করি, তাকে ট্রেনিং দেই টেলিহেলথে কীভাবে প্রসেস করতে হয়। এই প্রসেসের মাধ্যমে প্রায় 1400 ডক্টর এখন প্ল্যাটফর্মে সেবা দিচ্ছে। অ্যাক্সেসের পরে আমরা চাই হচ্ছে ওয়েটিং টাইম। আমি ওয়েটিং টাইমটা কমাইতে চাই। মানুষের সময় ভেরি ভ্যালুয়েবল। আপনি ডক্টরের চেম্বারে 2 ঘন্টা বসে থাকেন, আপনি ঘরে ডক্টর, আমার এখানে অ্যাপে বুক দিবেন, আপনি এখন কাজ করতে থাকেন, ডাক্তার কল দিলে আপনি কথা বলবেন। সো ইউ ডোন্ট নিড টু ওয়েট। সো we save people's time. You don't need to travel from rural to Dhaka. So I want to save time. I want to save people's time. That's my second policy. Third most important is increase capacity. আমাদের প্রত্যেক 10,000 মানুষের জন্য মাত্র 5 জন ডক্টর রয়েছে এদেশে, যেটা একটা উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করলে আমাদের আরো 3 গুণ ডক্টর বাড়াইতে হবে। না, আমার 3 গুণ ডক্টর কোথা থেকে আসবে না। বাট আমি কি করতে পারি? আমি টেকনোলজি ইউটিলাইজ করতে পারি, টেকনোলজি লেভারেজ করে, ইনোভেট করে আই ক্যান ইউটিলাইজ দেয়ার টাইম। আমি চাই যেখানে একজন ডক্টর 20টা রুগী দেখে, আমি চাই সে 30টা রুগী দেখবে। তার মানে ইউ আর অলরেডি ইনক্রিজিং দ্য ক্যাপাসিটি বাই 50%। এবং এটা সম্ভব। কিভাবে সম্ভব? আমি টেকনোলজি দিব, যেখানে একটা ডক্টর একটা রোগীকে দেখতে অনেক প্রশ্ন করে, ইন দ্য ফিউচার আমাদের এজেন্ডাতে আছে, আমরা এআই ইউজ করে আমরা ওখান থেকে ডক্টরের যত দ্রুত সে রোগী দেখতে পারে, যে তার সব তথ্য যেগুলো কালে প্রিভিয়াস মেডিকেল হিস্টোরি, সে কি মেডিকেশন নিচ্ছে, কি তার সে কতদিন যাবত নিচ্ছে, কি সিমটম আছে, এইসব ডক্টরের কাছে অটোমেটিক প্রডিউস করা থাকবে। ডোন্ট নিড টু ওয়েট টাইম, সো উই সেভ টাইম। সেকেন্ডলি, ডক্টরস ট্রাভেলিং ইন দ্য সিটি, 1 ঘন্টা সে জার্নি করতেছে, 2 ঘন্টা আসতে যাইতে, 2 ঘন্টা আমি চাই সে রুগী দেখবে, গাড়িতে বসে রুগী দেখবে। ইউ হ্যাভ টাইম, ইউ ওয়াচ, ইটস অ্যান এডিশনাল ইনকাম সোর্স, প্লাস ইউ আর হেল্পিং দ্য কমিউনিটি বাই ক্রিয়েটিং অ্যাক্সেস। আরেকটা হচ্ছে, যারা পোস্টিং করে ঢাকার বাইরে চলে যায়, তাদের পেশেন্ট বেস নাই। ঢাকা শহরে আপনার পেশেন্ট আছে ডেইলি, ওখানে তো পেশেন্ট নাই, সে তার ফ্রি সময় আছে, সে এখন ঢাকা শহরে রুগী দেখতেছে। সো আই ওয়ান্ট টু ইনক্রিজ ক্যাপাসিটি লাইক দ্যাট। আর যারা মহিলা ডক্টর আছে, প্রেগনেন্সির সময় দে কান্ট প্র্যাকটিস বিকজ দে আর হোম। বাচ্চা হয়ে গেছে, বিয়ে করছে, দে কান্ট প্র্যাকটিস বিকজ দে আর হোম। আই ওয়ান্ট টু এম্পাওয়ার উইমেন, আই ওয়ান্ট টু হেল্প মেক শিওর দে কন্টিনিউ দেয়ার প্র্যাকটিস ফ্রম হোম। আমাদের ডক্টররা হচ্ছে স্মার্ট ডক্টর, দে ক্যান সার্ভ ফ্রম এনিওয়্যার। আমাদের পেশেন্টরা হচ্ছে স্মার্ট পেশেন্ট, দে ডোন্ট ওয়েট টু সামওয়ান এলস টু টেক দেম টু দ্য ডক্টর। I take care of myself. আমার বাচ্চা আছে, আমার হাজবেন্ডের জন্য আমি কেন অপেক্ষা করব? কাজ শেষ করে আসবে, আমার ভাই আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। I want to change this. So এই 3টা জিনিসকে কাজ করে we are getting there. নতুন যদি কেউ, তুমি বোধহয় কিছু বলতে চাচ্ছিলে। হ্যাঁ, আমি আসলে সেবাগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে এখন আসলে ডক টাইম অ্যাপে কি কি সেবা দেওয়া হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা হচ্ছে ডক্টর কনসালটেশন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি এন্ট্রি পয়েন্ট ফর এনি পেশেন্ট। এখন ডক্টর কনসালটেশন যখন শেষ করে আমরা ইলেকট্রনিক প্রেসক্রিপশন দিচ্ছি, এবং যেটা এগেইন হ্যান্ডরাইটিং প্রেসক্রিপশন থেকে সবকিছু আমরা বিএমডিসি গাইডলাইন্স ফলো করে প্রেসক্রিপশন লিখি। ওই প্রেসক্রিপশনটা তার কাছে অ্যাক্সেস থাকে, সে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। তার হেলথ রেকর্ড তৈরি হয়, প্রত্যেকটা পেশেন্টের ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরি হয়, প্রোফাইল তৈরি হয়।
সেকেন্ডলি হচ্ছে যে ওই প্রেসক্রিপশন থেকে সে মেডিসিন অর্ডার করতে পারে। আপনি ক্লিক করবেন একটা বাটনে, আপনার মেডিসিন বাসায় চলে যাবে। দেন আপনার যেগুলো বাসা থেকে মানে যদি ডায়াগনস্টিক টেস্ট করা থাকে সেটাও বাসা থেকে নিয়ে যাবে। সো আমরা চাই মানুষকে কমফোর্ট দিতে, ইউ স্টে হোম, ওই হসপিটাল এট হোম এক্সপিরিয়েন্স, আমি সামটাইমস আই ইউজ দ্যাট ওয়ার্ড। সো ইউ স্টে হোম, ইউ গেট ডক্টর, ইউ গেট মেডিসিন, ইউ গেট হোম ডায়াগনস্টিক টেস্ট। আপনার এখন টেস্ট করাইতে ল্যাবে যেতে হয়, আবার আসতে হয়, আবার ডাক্তারের কাছে যেতে হয়, ইটস হ্যাসেল। এবং যেটা উই আর নট হিয়ার টু রিপ্লেস দ্য এক্সিস্টিং মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, ইট ইজ নট পসিবল। আমরা চাইছি হচ্ছে কীভাবে এটাকে ইজি করা যায়, অ্যাক্সেসিবিলিটিটা বাড়ানো যায়, হাউ উই ক্যান হেল্প দ্য এক্সিস্টিং মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার টু হেল্প। ল্যাবে গিয়ে আপনার করার চেয়ে আমি এক টেকনিশিয়ান পাঠিয়ে দিই, ল্যাব থেকে এসে নিয়ে যাক, আমার টেস্টটা তো ল্যাবেই হবে। এবং ইমার্জেন্সি যেসব জায়গায় আপনার হসপিটালের হেল্প লাগবে, ইউ স্টিল গো টু হসপিটাল বিকজ দেয়ার ট্রিটমেন্ট ইজ দেয়ার। সো এই জন্য উই আর নট রিপ্লেসিং, সো ইটস স্টিল কন্টিনিউ। সো আপনি এই তিনটা সার্ভিস হলো কি সার্ভিস। আমরা ইন্স্যুরেন্স পার্টনারের সাথে কাজ করছি আপনার ইন্স্যুরেন্স প্রোভাইড করতে, হেলথ ইন্স্যুরেন্স, আইপিডি, ওপিডি এই ধরনের এগুলো আছে। আমরা কর্পোরেট সেগমেন্টে কাজ করছি, বিভিন্ন অর্গানাইজেশন তাদের এমপ্লয়ীদের হেলথ বেনিফিট হিসেবে দিচ্ছে এটা, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে হেলথ অ্যান্ড ওয়েলবিংকে রাখা, তাদের এমপ্লয়ীদের ফ্যামিলিকে প্রোটেক্ট করা। সো আমরা এগুলো পুরা লুক আফটার করি। তারপরে হচ্ছে আমরা প্রতিদিন মানুষের হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যাডভাইস দিই। আপনি অ্যাপ খুললে আমার কাছ থেকে একটা আজকে কি করা উচিত আপনার এই ধরনের পাবেন। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে আমি কাস্টমাইজ ওয়েলবিং দিব। আপনি আজকে আসেন, আপনি ডায়েট ফলো করেন, আমি আপনাকে ডায়েট রিলেটেড দিব। আপনার বাবার ডায়াবেটিক্স আছে, আপনি ডায়াবেটিক্স রিলেটেড অ্যাডভাইস পাবেন। এবং আপনি যখন আমার অ্যাপে ঢুকবেন, আপনার স্ক্রিনগুলো হবে ফুললি কাস্টমাইজ টু ইউর নিডস। এআই আমরা ইউজ করবো ওই জায়গায়। এরপরে হচ্ছে আপনার হেলথ টিপস ছাড়াও আপনার ইলেকট্রনিক্সের আমরা ভাইটালস স্ক্রিন করি, যেখানে ভিডিও স্ট্রিম থেকে, এটা একটা আমি বলবো ভেরি আর্লি ভার্সন, এখনো আমরা ফুললি লঞ্চ না। ভিডিও থেকে আপনার ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন রেট, হার্ট রেট এগুলো মনিটর করা যায়। সো এটাও আপনার হেল্প করবে ইন দ্য ফিউচার। সো এই সেবাগুলোই আমরা সারাউন্ডেড থাকি। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ওয়ান স্টপ ইনিশিয়াল অ্যাক্সেস পয়েন্ট করা। আপনার যে কোনো হেলথ কেয়ার লাগবে, আপনি আমার অ্যাপে আসবেন, and I will direct you where to go. I will tell you what to do. It's my future vision. গুগল প্লে স্টোরে গিয়ে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে সবাই জি, আমরা এখন বাংলাদেশে বলবো যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাম্বারের দিক থেকে নাম্বার 1 হেলথ কেয়ার। 1.3 মিলিয়ন ডাউনলোড আমাদের, 4.7 রেটিং অ্যাপের। আমি কেন এটাতে ফোকাস করি, রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কোয়ালিটি, আমি এখানে ওই অনেকের থাকে যে অনলাইনে আমি সার্ভিস নিব, এটা ডাক্তার সেবা নিচ্ছি, এটা রিয়েল কিনা বা আদৌ ভালো সার্ভিস পাওয়া যায় কিনা। আই ওয়ান্ট টু অ্যাসিওর দ্য কোয়ালিটি কেয়ার হিয়ার। I want to assure our doctors are fully real, they provide the best service you need. এবং এই আমার 4.7 রেটিং কিন্তু এটা আমাকে টেস্টিমনি দেয়। আমরা প্রত্যেকটা কাস্টমারের রেটিংকে রিভিউ করি যে কি ফিডব্যাক দিচ্ছে, ওইটা অনুযায়ী আমরা ইমপ্রুভ করি। আমাদের ক্লিনিক্যাল গভর্নেন্স টিম আছে যারা আমাদের ঠিকমতো রোগীর সার্ভিস পাচ্ছে কিনা সেটা মেক শিওর করে। অ্যান্ড কোনো পেশেন্ট যদি বলে যে আই ডু নট ওয়ান্ট দ্য সার্ভিস, আই গিভ ইউ মানি ব্যাক স্ট্রেট অ্যাওয়ে। কেন বলতেছি, আমরা যে 10 মিনিটে প্রমিস করি, একটা প্রশ্ন অনেকেই আসে যে আমি 10 মিনিটে বলছি একটু লেট হয়ে গেছে, কেন দেরি করছি। এখন আমি সামটাইমস স্ট্রাগল টু, যে মানুষের একটা মাইন্ডসেটও থাকতে হবে, ইটস এ হেলথ কেয়ার। একটা ডক্টরের অ্যাভেলেবিলিটি, ডক্টর ব্যস্ত থাকতে পারে, ডক্টর একটা অপারেশনে থাকতে পারে, ডক্টর আরেকটা রুগী দেখতেছে, তার ফিজিক্যাল চেম্বারে রুগী দেখতেছে। আমরা 80% ক্ষেত্রেই 10 মিনিটের মধ্যে রুগীকে সার্ভ করতে পারি, অন টাইমে করি। বাট বাকি ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি সে বলে, আমরা তখন আস্ক করি যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য সার্ভিস, ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েট ফর an hour, we give you money back. So that the customer satisfaction is very important. অবশ্যই। এবং আজ আপনি যেখানে আছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে আসলে আপনার স্বপ্নই আপনাকে নিয়ে এসেছে, আপনার পরিশ্রম, কঠোর পরিশ্রম, স্ট্রাগল আপনাকে নিয়ে এসেছে। এবং ডগ টাইম নিয়ে আসলে আপনি অনেক স্বপ্ন এখনো দেখছেন, যেটা আপনার কথা শুনে বুঝতে পারছি। আশা করছি সেই স্বপ্নের শীর্ষে আপনি পৌঁছে যাবেন, সেজন্য অনেক অনেক শুভকামনা থাকছে। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি রাঙা সকালে আজকে আসবার জন্য। Thank you so much, both of you.